নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আজ রিপাবলিক বাংলায় একেবারে যখন মানুষের মহানির্ণয় সময় ক্রমশ এগিয়ে আসছে, ঠিক তার আগে আরও একবার অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো বিতর্ক এবং বেশ কিছু জায়গা এখনো পর্যন্ত আমরা যেটাকে বলি গ্রে এরিয়া, সেই জায়গাগুলো কিছু কিছু তৈরি হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি এবং তমলুকে এবারের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ বাবু, নমস্কার আপনাকে রিপাবলিক বাংলায়। নমস্কার। প্রথম প্রশ্নই করব যে দীর্ঘ একটা সফর গেল, যদিও সফর শুরু রাদার বলা যেতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতদিন বাদে নতুন পিচে এত লম্বা ইনিংস প্রচার ছিল, নির্বাচনের অভিজ্ঞতা হলো, এই মুহূর্তে কতটা আশাবাদী এবং এই নির্বাচনের অভিজ্ঞতা থেকে আপনি কি বুঝলেন যে বেসিক্যালি এতদিন ধরে অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন, অনেকগুলো ঘটনা শুনেছেন, বিচার দিয়েছেন, শুনানির মধ্যে থেকেছেন, কিন্তু নিজে যখন প্র্যাকটিক্যালি রাজ্য নির্বাচনে সরাসরি আপনি সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের লড়াইয়ের সাক্ষী থাকলেন, তখন কি মনে হলো রাজ্যের ওভারঅল প্রশাসনিক ব্যবস্থা? প্রশাসনিক ব্যবস্থা যদি জিজ্ঞেস করেন বলবো জিরো। প্রশাসনের প্রথম মুখ হচ্ছে পুলিশ। পুলিশকে এই মমতা ব্যানার্জি এবং এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি হিসেবে তৈরি হয়েছে তার ভাইপো ওই অভিষেক ব্যানার্জি, তারা পুলিশকে একেবারে দালালের মতো ব্যবহার করছে। সুতরাং প্রশাসনের প্রথম মুখ যেটা মানুষের কাছে চোখে পড়ে, তারা কিন্তু আর প্রশাসনের নেই, তারা ব্যক্তিগতভাবে মমতার এবং অভিষেকের লোক হয়ে গিয়েছে। কিছু মানুষ নিশ্চয়ই আছেন পুলিশের মধ্যে যারা এটা মানতে পারছেন না, এবং আছেনই এটা আমি জানি, কারণ আমার কাছে আমি যখন বিচারপতি ছিলাম বেশ কিছু পুলিশ তারা আমার সঙ্গে দেখা করতে আসতেন মাঝে মাঝে। আচ্ছা, বিভিন্ন কারণে তারা এসে আমাকে বলে যেতেন যে দয়া করে এই সিস্টেমটাকে রাজ্য সরকারের হাতের বাইরে করে নিন, তারপর দেখুন আমরা কি করি। এটা পুলিশের অফিসাররা বলতেন? হ্যাঁ, বলতেন তো। মানে পুলিশ কি সত্যি এত অসহায় কি যারা সরকারে, তার জন্য বাইরে কি পুলিশের কিছুই করার থাকছে না? পুলিশ তো অসহায় বটেই, কারণ পুলিশের বড় কর্তারা বিকিয়ে গেছেন, অনেক বড় কর্তা, সবাই বিকিয়ে গেছেন তা আমি বলবো না। যারা ফোরফ্রন্টে আছেন, যাদেরকে একটা ইম্পর্টেন্ট জায়গায় দেওয়া হয়েছে আরেকজনকে সরিয়ে, পিছনের সারিতে হয়তো আরও অনেক গুরুত্বপূর্ণ লোক বসে আছেন যারা সৎ, যারা দক্ষ, তাদেরকে তো আনা হয়নি, কারণ তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, সেই জন্য আনা হবে না। তো সেই অর্থে আর যারা দালালি করবেন, দালালি করতে রাজি আছেন, যে তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের, আমি দেখলাম তমলুকের এসপি, তো স্পষ্ট আমি দেখতেই পেলাম তারা দালালি করে যাচ্ছেন, কোনো একটা উচ্ছিষ্ট পাবেন, দিনের শেষে একটা উচ্ছিষ্ট ভোগী এইসব জনতা তৈরি হয়েছেন। তো ঠিক আছে, তারা করুন। আর প্রশাসনের অন্যান্য জায়গায় যা বলবে সে তো দুর্নীতি, অকর্মণ্যতা, অক্ষমতা সম্পূর্ণ, একেবারে পশ্চিমবঙ্গটা প্রশাসনিকভাবে অন্যান্য দিক দিয়েও শেষ হয়ে গেছে গত 10-11 বছরে শেষ হয়ে গেছে। নির্বাচনের প্রসঙ্গে আমি আসি, যেহেতু সদ্য নির্বাচন শেষ হলে, এক্ষেত্রে এর আগেও বারবার বিরোধীরা অভিযোগ করেছেন, সেই সময় তখন আপনি বিরোধী দলের প্রতিনিধি নন, একাধিকবার বলা হয়েছে যে পঞ্চায়েতটা আরও ভয়াবহ দেখেছি আমরা মজা করে বলি যে ব্যালট পেপার নিয়ে হুসেন ব্যালট দেখেছি, আমরা ব্যালট খেয়ে ফেলতে দেখেছি চিবিয়ে। কিন্তু কোথাও মানুষের আশা ছিল যে অ্যাটলিস্ট বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে সেরকম কোনো জায়গা তৈরি হবে না, কারণ সেখানে কেন্দ্রীয় ফোর্স বাহিনী থাকে, এবারে তো নজিরবিহীন বাহিনী ছিল। কিন্তু তারপরও তাদের নিয়ন্ত্রণ তো থাকছে পুলিশের হাতে, নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে হচ্ছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণ পুলিশের হাতে, ডিপ্লয়মেন্ট ওভারঅল। সেই জায়গা থেকে এবারও আপনি যে অভিযোগ করছেন সেটা সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ সেন্ট্রাল ফোর্স বাহিনী বাড়িয়েও বা আরও বাহিনী ডিপ্লয় করেও ফাইনালি আসল রোগ সারানো সম্ভব না। পুরোটা সারানো সম্ভব হয়নি। আমি মনে করি কেন্দ্রীয় বাহিনীর হাতে গ্রেপ্তারির ক্ষমতাটা দেওয়া উচিত। তারা যেখানে যাকে দেখবে যে কুকর্ম করছে, তাদেরকে যেন তারা গ্রেপ্তার করতে পারে, তারপর পুলিশের কাছে পৌঁছে দেবে। সেটা তো, সে ক্ষমতা তো তাদের নেই। তারা শুধুই পৌঁছে যদি দেখেন যে গণ্ডগোল হচ্ছে, তখন সেই ক্রাউডকে তারা ডিসপার্স করতে পারেন, লাঠি চালাতে পারেন, এসব করতে পারেন। কেউ যদি বুথের ভেতরে বেশি গণ্ডগোল বেশি ঢোকার যার কথাই না, সেরকম লোক যদি ঢুকে থাকেন, তাকে টেনে বার করে দিতে পারেন, এইসব ক্ষমতা আছে। তো কেন্দ্রীয় বাহিনীর ওইটুকু ক্ষমতা আছে যে ক্রাউড ডিসপার্স করে দেওয়া, বুথের ভেতরে গণ্ডগোল করলে সেখান থেকে বার করে দেওয়া, এসব আছে। কিন্তু
কিছু লোককে তো অ্যারেস্টও করতে হয়, সেটা করার ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই। হয়তো কখনো দেয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে। এইসব যে বাঁধরামি চলছে, পুলিশের প্রত্যক্ষ মদতে চলছে, সেগুলোকে বন্ধ করার জন্যে প্রথম কথা নির্বাচনে তো আমি মনে করি নির্বাচন এই ধরনের রাজ্যে, অন্য ধরনের রাজ্যের কথা বলছি না, যে রাজ্যে আমি থাকি, এখানে এত দুর্নীতি, এত অপকর্ম এবং এতই তারা বায়াসড যে সাধারণ মানুষকে ভোট দিতে না পারলে, ভোট দেওয়া বিরত রাখতে পারলে তাদের সুবিধে হয়। এই রকম রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করে ভোটটা করা উচিত, সে বিধানসভাই হোক আর লোকসভাই হোক, না হলে ভোটটা এরা হতে দেবে না। কোথাও কি মনে হয় যে সত্যি আপনি যেটা বললেন খুব সিগনিফিকেন্ট, যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে শিক্ষা এত দুর্নীতি, সেখানে বেসিক টুকু আমাদের নিজেদের কতটুকু অধিকার, কিসের জন্য আমরা লড়াই করতে পারি, বা কোন গ্রাউন্ডে পুলিশ আমাদের অভিযোগ নিতে বাধ্য থাকবে, সেইটুকু পর্যন্ত জ্ঞান কিন্তু আম আদমির নেই। শুধু জ্ঞান না, এমন একটা ভয় ভীতি আছে, একটা সংকোচ আছে। পুলিশও তাই করে, পুলিশও সেটাই করে, অ্যাডভান্টেজ নেয় তারা। আপনি গেলেন অভিযোগ করতে, আপনার বিরুদ্ধে একটা অভিযোগপত্র লিখে দিল, এরকম হতে পারে। তো মানে পুলিশ এমন দালালির পর্যায়ে নেমে গেছে, বা পুলিশকে দালালি করতে নির্দেশ দেওয়া হচ্ছে। অনেক পুলিশ কর্মী অনিচ্ছা সত্ত্বেও সেই কাজ করতে বাধ্য হচ্ছেন, কারণ এটা তাদের চাকরি এবং তাদের ফোর্সের ডিসিপ্লিন হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানবে, ঠিক আছে? তো এইভাবে সাধারণ মানুষ পিছিয়ে থাকছেন, কিন্তু এইসব মুড়ো ম্লান মুখে দিতে হবে ভাষা, এটা দিতেই হবে, তা না হলে গণতন্ত্রের প্রসার হবে না। গণতন্ত্রের বার বৃদ্ধি আরও দরকার। শুধু 5 বছর অন্তর ভোট দেওয়া, এটা তো গণতন্ত্রের উৎসব বটেই, কিন্তু শুধু এই সময়টাই হয়ে থাকবে, বাকি সময়টা মানুষ তাদের নিজস্ব পরিসরের মধ্যে থেকে নিজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করবেন। এইটার জন্য মানুষকে খুব সচেতন করা দরকার এবং কিছু অ্যাক্টিভিস্ট মানুষ তৈরি হওয়া দরকার আছে, কিন্তু তারা ওই ভয়টা পান, আমার নামে একটা ফলস কেস করে দেবে, আমাকে এর মধ্যে আমার নামেই একটা ফলস কেসের মধ্যে কি বলবেন আপনি? এখন তো রাজ্যের বিরোধী দল বিজেপির প্রতিনিধি আপনি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং একই সঙ্গে এতদিন ধরে আপনার যে আইনের লম্বা সফর, বিভিন্ন সময় এই প্রশ্নের সম্মুখীন আপনাকে এখনও হয়তো হতে হচ্ছে, আরও বেশি পরবর্তীকালে হতে হবে নির্বাচনের পর, যেটা অন্য যারা রাজনৈতিক দল আছে তারাও প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন, যে সব ক্ষেত্রে অনেক জায়গাতে নাম আসা সত্ত্বেও বিশেষ কোনো ব্যক্তি তারা সাজার ঊর্ধ্বে চলে যাচ্ছে, বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কি করে এই ধরনের জিনিসগুলোকে আপনি কমব্যাট করবেন পরবর্তীতে, তার লড়াই কিভাবে? যারা এই করছেন না, গ্রেপ্তার করছেন না, যাদের নির্দেশের অপেক্ষায় হয়তো অনেক সেন্ট্রাল বাহিনী আছেন, সেন্ট্রাল এজেন্সিজ আছেন এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করার ব্যাপারে, তাদের কাছে অনুরোধ করব, আবেদন জানাবো, বোঝাতে সক্ষম হব আশা করি। না হলে পশ্চিমবঙ্গে এই দালালরাই রাজ করতে থাকবে, তারা মনে করবে পশ্চিমবঙ্গটা তাদের জমিদারি। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাই জন্য আমাদের রাজনৈতিক দলের মধ্য থেকে যা করা দরকার তা নিশ্চয়ই বিজেপি ঠিক করবে। বিজেপির এই পশ্চিমবঙ্গ শাখা, পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি, এবং সেইভাবেই আশা করছি কাজ হবে। আর আমি তো ব্যক্তিগতভাবে কিছু জায়গায় চিঠিপত্র লিখবই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে কি আপনি একই সারিতে বসাবেন? নিশ্চয়ই একই সারিতে বসাবো। দুর্বৃত্ত হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে একই সারিতে বসাবো, কিন্তু রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ মাইল এগিয়ে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একটা চ্যাংড়া ছোড়া দুর্বৃত্ত, পুলিশের প্রোটেকশানে করে টাকা কামায়, এর বাইরে কি সে কী রাজনীতি জানে, কী রাজনীতি করে? আমি তো প্রায়ই বলতাম, যখন আমাকে কেউ জিজ্ঞেস করতেন যে অভিষেক ব্যানার্জি সম্বন্ধে, আমি তখন প্রথম প্রশ্ন করতাম অভিষেক ব্যানার্জি কী, তারপরে প্রশ্ন করতাম যে কোন আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছে, বলে পরপর কয়েকটা আন্দোলনের নাম বলতাম। সেই সাংবাদিকরা দেখতাম যে কেউ আর নাম বলতে পারছেন না, পারতেন না, কারণ উনি তো কোনো আন্দোলনের মধ্যে দিয়ে আসেননি, উনি আকাশ থেকে টুক করে খসে পড়েছেন, খসে পড়ে পিসির ভাইপো বলে নেতা হয়ে গেছেন, ঠিক আছে? সে তো রাহুল গান্ধীও কম বেশি একই, একদম কম বেশি এক নয়, একদম, ইফ নট মোর, হ্যাঁ, তাছাড়া কি? অভিষেক ব্যানার্জির মধ্যে তো এখনো পর্যন্ত তেমন কোনো মানসিক রোগ দেখা যায়নি। রাহুল গান্ধী কি বলেন না বলেন উনি জানেন, এটা অপদার্থ, একেবারে একটা অপদার্থ। অভিষেক ব্যানার্জি কিছু না।
এরপর আস্তে আস্তে দলের মধ্যে মানে কি ধরনের দায়িত্ব, বা অনেস্টলি যদি বলতে হয় স্পেসিফিক কোয়েশ্চেন, আবারও বলি আমি সোজাসুজি প্রশ্ন করি, আমারও কিছু বদনাম আছে, সেটা হচ্ছে যে যদি সেটাই তো ভালো, জিতে যান, প্রশ্ন এবং সোজাসুজি উত্তর একদম, যদি ধরে নিলাম তমলুক থেকে আপনি সাংসদ হলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রের জন্য হোক বা পরবর্তীকালে যেটা আপনার দল স্বপ্ন দেখছে যে 2026-এ পট পরিবর্তন হবে, বিজেপি ক্ষমতায় আসবে, স্বপ্ন দেখছে না, এটা আমি মনে করি এটা সত্যি। কনফিডেন্ট আপনি? তৃণমূল কংগ্রেস 24 সাল অবধি থেকে কিনা দেখুন না, 2024টাই হয়তো কাটাতে পারবে না, তারা নিজেরাই ভেঙে পড়ে যাবে। তারা যেসব উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে, লক্ষ্মীর ভান্ডার ফান্ডার চালাতে পারবে, কোষাগারে টাকা নেই, দিয়ে দিতে পারে না, এটা একটা সরকার, লজ্জা করে আমাদের। অন্যান্য রাজ্য সরকাররা দিচ্ছে কিভাবে? হ্যাঁ, এবং এটাও ঠিক মানে আপনি বললেন বলে আমার মনে পড়ে গেল যে এই যে কেন্দ্রের বিরুদ্ধে লম্বা বঞ্চনার কথা তারা বলেন, সেক্ষেত্রে অনেক টাকা তো পেন্ডিং রয়েছে, সেগুলো যদি আস্তে আস্তে আসতে শুরু করে তাহলেও কি যদি দেখা যায় যে আগের টাকাগুলো তারা সৎভাবে খরচ করেছেন, তারা তো করেননি। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি কারোর টাকা আসতো, তার কাছ থেকে আগে কাটমানিটা নিয়ে নিতেন 30,000-40,000 টাকা নিয়ে, তারপর তাকে অ্যালাউ করতেন ওইখানে গিয়ে টাকাটা টাকাটা তুলতে। এবার একজন গরিব মানুষ, সে হয়তো 2 লাখ টাকা পেলো, তাহলে 40,000 টাকা চলে গেল, বাকি টাকাটা দিয়েছে তো বাড়িটা কোনোদিনই কমপ্লিট করতে পারবে না, তাই না? এই কাণ্ডটা করতো, এটা ধরা পড়ে গেছে। 2 নম্বর, 100 দিনের কাজের টাকা, প্রচুর ফলস জব কার্ড তৈরি করে যাদের পাওয়ার কথা নয় তাদেরকে দিয়েছে, আর এখন লাফাচ্ছে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। আরে দেবে কেন তোকে? তুই তো জোর চুরি করিস, সৎভাবে কর না। শাসক দলের বক্তব্য যে এর থেকে বেশি ফলস জব কার্ড তো অন্যান্য রাজ্যেও রয়েছে, উত্তরপ্রদেশেও রয়েছে, তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কেন আটকানো হয়? ঠিক আছে, যদি থাকে তারা তার প্রমাণ দিন না, ফলস জব কার্ড অন্যত্র সর্বত্র আছে, আর সর্বত্র আছে বলে আপনি করবেন নাকি? সর্বত্র খুন হয়, আপনিও করবেন, খুন করবেন। এইটা একটা খুব সিগনিফিকেন্ট, মানে বিভিন্ন সময় তো অন্যান্য রাজ্যের এক্সাম্পলগুলো আসে, আমাদের রাজ্য নিয়ে কিছু প্রশ্ন, মানে আমি নিজে ফেস করেছি, আমি যখন প্রশ্ন করেছি ধর্ষণ নিয়ে, আমি যখন প্রশ্ন করেছি চুরি দুর্নীতি নিয়ে, আমাকে বলা হয়েছে আপনি অন্যান্য রাজ্য নিয়ে কেন প্রশ্ন করেন না? অন্যান্য রাজ্য নিয়ে প্রশ্ন করলেও একই উত্তর আসবে, সেখান থেকে হয়তো একই উত্তর দেওয়া হবে, যে পশ্চিমবঙ্গ নিয়ে কেন প্রশ্ন তোলেন না? ঠিক, আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ কেন একটা আলাদা রকমের রাজ্য হয়ে উঠবে না? এখানে দুর্বৃত্তের শাসন কেন চলবে? দুর্বৃত্তরা পুলিশকে কেয়ারই করে না কেন? তারা জানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো, এই তৃণমূলের দুর্বৃত্ত যারা, তাদের বিরুদ্ধে কোনো কেস করবে না, তারা যাই করুক না কেন। দুর্বৃত্তরা পুলিশকে কেয়ারই করে না কেন? তারা জানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো, এই তৃণমূলের দুর্বৃত্ত যারা, তাদের বিরুদ্ধে কোনো কেস করবে না, তারা যাই করুক না কেন। তারা শিক্ষকের গায়ে হাত তুলতে পারেন, অধ্যাপকের গায়ে হাত তুলতে পারেন, অনেক কিছু করতে পারেন, তাদের বিরুদ্ধে কেউ কিছু করবে না। শাহজাহানের বিরুদ্ধে 11 বছর ধরে কিছু করা হয়নি, ভাবতে পারছেন কেন বলুন তো? এই উত্তর আমাদের মমতা ব্যানার্জি দেবেন? কেন করা হয়নি এই প্রশ্নের আগে তো এটা আসবে যে শাহজাহানকে তারা কখনো দুর্বৃত্ত বলে মনেই করেন, এটা আপনি মনে করছেন, শাসক দলের কেউ মনে করেনি এখনো অবধি, মানে আজকের দিন পর্যন্ত। তারা তো ওই কাজে অভ্যস্ত। আপনার যদি কেউ পকেট কাটায় অভ্যস্ত হন, তাহলে তিনি অন্য পকেট মারকে কি পকেট মার বলবেন? তিনি বলবেন হ্যাঁ আমিও যা করি ও তা করে। সেই জন্য তারা দুর্বৃত্ত, তাকে একজন পকেট মার আরেকজনকে মনে করবে না দুর্বৃত্ত। কিন্তু আমাদের যাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতে হতো এবং এখনও উপার্জন করতে হয়, হয়তো ভবিষ্যতেও হবে, তারা তো আমরা দেখব যে একটা মানুষ সৎভাবে উপার্জন করছে কি করছে না। আপনি বলুন তো, ভাইপোর যে এত বড় একটা বাড়ি, তার টাকা করতে গেল, লিপস অ্যান্ড বাউন্সের নামে তো বাড়িটা আসে শুনছি, টাকাটা করতে গেল, একটা তো কিছু না হলো অন্তত 100 কোটি টাকার বাড়ি করেছেন, আরও বেশি হবে ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে। কোত্থেকে এলো টাকাটা? এর উত্তর দেবেন উনি? মমতা ব্যানার্জিও দিতে পারবেন না, অভিষেক ব্যানার্জিও দিতে পারবেন না। কিন্তু এবছর তো ডিক্লারেশনে উনি বলেছেন ওনার বাড়ি গাড়ি নিজের কিছুই নেই। না না, উনি তো ভিখিরি, সে তো বোঝাই যাচ্ছে। এবার আমরা চাঁদা তুলে ওনাকে একটা পয়সা পাঠাবো কিছু যে আপনি খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? তো এরকম, অথচ দেখবেন একটা আধা শহর বা গ্রামে একজন মানুষ তার ব্যক্তিগত সঞ্চয়ের টাকা, পিএফের টাকা যদি চাকরি করে থাকেন বা অন্য কোনোভাবে কিছু ধারের টাকা দিয়ে, তাতেও নিজের 2 কামরার বাড়িটা শেষ করতে পারছেন না। আর 3 বছর সারা জীবন চলে যায় ফ্ল্যাটের লোন গুনতে, ইএমআই গুনতে। আমি তার টি-শার্ট কিনেছিলাম শান্তিনিকেতন থেকে, সেখানে বুকে লেগে আছে, আজও এখানে আছে, মাঝে মাঝে বাড়িতে পড়ি। এখানকে যা কামাই সব ইএমআই। এটা খুব ফেমাস, যা কামাই সব ইএমআই।
তো ওই অভিষেক ব্যানার্জি যে বিরাট বাড়িটায় থাকেন তার টাকা কোথা থেকে এলো? আর লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাটা কি আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। আজ পর্যন্ত কেউ বুঝতে পারেন যে লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাটা কি। কাকু হয়তো জানে, ওই কালীঘাটের কাকু। সেটাও তো আরেকটা মিস্ট্রি। তাহলে সেই আবার গোল গোল আমাদের ওখানেই ইন্টারভিউ চলে আসবে, সাক্ষাৎকার। সেই কালীঘাটের কাকু, সেই তার ভয়েস স্যাম্পল টেস্ট, তার রিপোর্ট এলো, সবই এলো, কিন্তু এখনো পর্যন্ত আমাকে বলুন তো, ভয়েস স্যাম্পল টেস্টের জন্য যদি এই অভিষেক মমতা এরা যুক্ত না থাকেন, তাহলে এই কালীঘাটের কাকুকে পিজি হসপিটালে অতদিন রেখে দেওয়া হলো কেন? তারপরেও পেরেছেন? আদালতের বিচারপতি তো অর্ডার দিয়ে রাত্রি 12টার মধ্যে করিয়েছেন। আদালত যদি কঠোর হয় আপনারা কিচ্ছু করতে পারবেন না। নির্বাচন হয়ে যাওয়ার পর যদি যে কেন্দ্রের পাওনা গন্ডার কথা বলছে, কেন্দ্র থেকে যেগুলো আসার কথা বলছে রাজ্য সরকার, যদি সেগুলো তখনও ক্লিয়ার না হয়, তারা প্রমাণ দেখাতে পারলেন না, তারা হিসেব দিতে পারলেন না এবং কেন্দ্রের টাকাও ডিসবার্স হলো না, তাহলে আপনি বলছেন যে অ্যাটলিস্ট মানে মাইনে পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। লক্ষ্মীর ভান্ডার তো দূরস্থ, মানে এই বছরটা টানার মতো রসদ নেই সরকারের কাছে। ধার নিয়ে যে জায়গায় পৌঁছেছে, অনেক বিশাল হয়ে গেছে। আরো নেবে। জিএসটির টাকা তো প্রচুর পায় এই রাজ্য, প্রচুর জিএসটির টাকা পায়, সেটা দিয়ে কোনো রকমে ম্যানেজ করে চলছে। মাইনে হয়তো বন্ধ হবে না, কিন্তু ডিএ কোনোদিন এরা দিতে পারবে না। আর লক্ষ্মীর ভান্ডার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ, বাকি আরো যে সমস্ত স্ত্রী সাথী রয়েছে সেগুলো সব বন্ধ হয়ে যেতে পারে। টাকাই তো নেই। যে পরিমাণ টাকার দরকার এগুলো চালাতে হলে, সেই পরিমাণ টাকা তো এখানে জেনারেটেড হয় না। শুধু জিএসটিটা বিরাট পরিমাণে পশ্চিমবঙ্গ সরকার পায়, সেই জন্যে একটা কোনো রকমের টিকে আছে, বুঝলেন? একদম শেষের দিকে চলে এসেছি। যদি আমি যেটা বলছিলাম যে ধরে নিলাম নির্বাচনে জয়লাভ হলো, কেন্দ্র হোক বা পরবর্তীকালে, যদি আপনারা তো কনফিডেন্ট অবশ্য, যদি এ রাজ্যের ক্ষমতাতেও আসেন, সেই জায়গাতে নিজেকে কোন জায়গায়, কোন দায়িত্বে আপনি দেখতে চান? না, যদি সেটা আমার দল যেভাবে আমাকে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করব দলের নির্দেশ অনুযায়ী এবং নিয়ম শৃঙ্খলা মেনে। বোঝা গেল। কিন্তু কোন কোন জায়গাগুলো মনে হয় কি কারেকশন অবশ্যম্ভাবী, মানে খুব জরুরি, অন্তত এই রাজ্যের ক্ষেত্রে বেশ কিছু দপ্তর, বেশ কিছু জায়গা যেখানে অবিলম্বে ক্ষমতায় আসার পর যে কোনো সরকার তাদের প্রথম কাজ হওয়া উচিত, সেটা কি মনে করেন? প্রথম কাজ হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে একেবারে প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। এটাকে নতুন করে গড়ে তোলা উচিত, গড়ে তুলতে হবে। তা না হলে পশ্চিমবঙ্গ আর সেই আগের জায়গায় ফিরে যাবে না। পশ্চিমবঙ্গ এখনও আগের জায়গায় ফিরে যেতে পারে, এখনও। সেটাকে দেখতে হবে, সেটা একেবারে দ্রুততম গতিতে করতে হবে। সেটা সিলেবাসটাও চেঞ্জ করতে হবে ইন দ্যাট কেস, কারণ সিলেবাসের যে অবক্ষয় হয়েছে বিগত কয়েক বছরে, সিলেবাস যদি চেঞ্জ করতে হয় করতে হবে, কিন্তু পড়াশোনাটা যাতে হয় স্কুলে, যাতে ওই মিড ডে মিল ছাড়া আরও অন্য কিছু কাজও হয়, পড়াশোনার কাজও হয়, সেই ব্যাপারে তো মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। সেইটা যতক্ষণ না আপনি করতে পারছেন, ততক্ষণ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, প্রশাসনে যে দুর্নীতিটা জমে আছে, সেই দুর্নীতিবাজ অফিসার আমলা, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে, কঠোর অবস্থান নিতে হবে, নিয়ে তাদেরকে বেছে বেছে বাদ দিতে হবে, অন্য কোনো জায়গায় পাঠিয়ে দিতে হবে, অন্য কোনো কম গুরুত্বপূর্ণ কাজ। এবং বহু সৎ আমলা আমি আমার কর্মজীবনে দেখেছি, প্র্যাকটিসিং লাইফে দেখেছি, বহু সৎ আমলা আছেন, তারা কিন্তু ডিপ্রেসড হয়ে আছেন, তাদেরকে তুলে আনতে হবে। ভোট ব্যাংক পলিটিক্সটাই একমাত্র এই রাজ্যের জন্য ফিউচার হয়ে গেছে, মানে এর বাইরে অন্যান্য রাজ্য, কিন্তু অনেক রাজ্য ভোট ব্যাংক পলিটিক্স থেকে বেরিয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু আমাদের রাজ্য এখন এটাই লাস্ট ট্রাম্প কার্ড। কে বেরিয়ে আসছে আমি বলতে পারবো না, আমার জানা নেই। তবে এখন একটা হাওয়া চলছে যেখানে একটা দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে, যেটা সম্পূর্ণ মিথ্যা। বিজেপি সাম্প্রদায়িক দল নয়। সাম্প্রদায়িক দল হচ্ছেন মমতা ব্যানার্জির দল। তিনি মুসলিমদের যেভাবে শাসন করা উচিত তা তো করছেনই না, তিনি অ্যাপিসমেন্টের পলিসি চালাচ্ছেন। এই করে তিনি বেশি দিন বাঁচবেন না। মুসলিমরাও তার পাশ থেকে সরতে শুরু করেছে, এই ভোটেই তিনি সেটা টের পাবেন। আমরা যারা ভোট প্রচারে ছিলাম, মুসলিম এলাকায় গিয়েছি, আমরা সেটা টের পেয়েছি। কি দেখেছেন গিয়ে মুসলিম এলাকায়? মুসলিমরা বিজেপিকে গণ্য করছে। বিজেপিকে, অনেক মুসলিম আছে যারা বিজেপিকে আর সাম্প্রদায়িক দল বলে ভাবছে না। আপনি দেখবেন এবারে মুসলিম ভোট যেভাবে তৃণমূল পাবে বলে আশা করছে, সেভাবে পাবে না, সেভাবে পাবে না। কারণ অনেস্টলি দেখতে গেলে মুসলিমদের জন্য ধরুন তো শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কোনো কিছু কিন্তু সংখ্যালঘুদের জন্য সেইভাবে করা হয়নি, কিছু করা হয়নি। তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের কিছু দাবার বোড়ে হিসেবে রেখে দেওয়া হয়েছে।
যাক, তাহলে এবারে আপনি বলছেন লোকসভা নির্বাচনের রেজাল্টে সেটা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। আমার তো মনে হয়, দেখুন আমার তো মনে হয়েছে লোকসভার নির্বাচনে তৃণমূল যদি 11-12 পায় আপনারা আশ্চর্য হবেন না, আমিও আশ্চর্য হব না। 11-12টা সিট যদি পায়। আপনার প্রেডিকশন ক্যালকুলেশন? না, আমার প্রেডিকশন ক্যালকুলেশন নয়, তবে প্রেডিকশন সাম সর্ট অফ প্রেডিকশন বলতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে যে হাওয়াটা চোরা একটা স্রোত চলছে। আমি যখন বিভিন্ন বুথে বুথে গেছি, আমি দেখেছি মানুষ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছেন রোদের মধ্যে ভোটটা দেবেনি বলে। তার এত কি প্রয়োজন ছিল? ভোট না দিতেই পারতেন, বিকেলবেলা আসতে পারতেন। যে কোনো রাজনৈতিক দলই হোক, হ্যাঁ, তিনি আমার পছন্দের জায়গা হোক। আমার কাছে অনেক, আমি যখন রাজনীতিতে যোগ দিলাম তারপরে অনেক অধ্যাপক, অধ্যক্ষ, স্কুল শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এরকম বহু পেশার মানুষ আমাকে ফোন করে বলেছেন যে আমরাও রাজনীতিতে আসতে চাই, তবে আমরা বিজেপি করতে পারবো না। তাহলে কি করতে হবে? তৃণমূল না, প্রশ্নই ওঠে না। তাহলে কি সিপিএম করতে চান? না, সিপিএম আমি পছন্দ করি না। তাহলে একটা কাজ করুন, নিজেরাই একটা কোনোভাবে সংগঠিত হয়ে একটা গ্রুপ তৈরি করুন, যারা হবে প্রকৃত ইন্টেলেকচুয়ালদের গ্রুপ। এখানে যারা ইন্টেলেকচুয়াল বলে পরিচিত ছিলেন তারা তো ইন্টেলেকচুয়াল নন। কে একটা সিনেমা করেছেন, কে দুটো কবিতা লিখেছেন, তিনি ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন। আর যে বৈজ্ঞানিক বিজ্ঞান নিয়ে করছেন, টেকনোলজি নিয়ে কাজ করছেন, ডাক্তার একেবারে একটা সূক্ষ্মতম অপারেশন করছেন, তারা সমাজবোধ তাদের নেই, তারা ইন্টেলেকচুয়াল ক্লাসে পড়েন না, এটা তো নয়। তারা পড়েন এবং তাদেরকে এগিয়ে আসতে হবে। আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আপনারা নিজেদের মতো গ্রুপ করে অন্তত দুটো বিবৃতি দিন, যেটা আমরা মেনে নিই না। এই কাজ, এই চাকরি চুরি মেনে নিই না, এই আবগারি দপ্তরের দুর্নীতি মেনে নিচ্ছি না। মমতা ব্যানার্জি তোমাকে, বা সে যে শাসক, তোমাকে জবাব দিতে হবে। এই গোষ্ঠীটা অন্তত তৈরি হোক। আমাদের এখানে সেই গোষ্ঠী বলতে ওই সেই সিভিল সোসাইটি বলতে আমরা যা বুঝি, কোথায় সিভিল সোসাইটি? কিছু কবি, কিছু নাটকের মঞ্চে কিছু কাজ করেছেন, কিছু অভিনেতা, এবং তারাও হচ্ছে আবার মানে ঘটনা অনুযায়ী তারা রিঅ্যাক্ট করেন, তারা ঠিক করেন যে এই ঘটনায় এখন এই যারা এটা করছেন সেই ব্যাচটাকে আর ইন্টেলেকচুয়াল বলা যাবে না, কারণ ইন্টেলেকচুয়ালদের কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। তারা ঘটনা অনুযায়ী, সিভিল সোসাইটি অনুযায়ী তারা রিঅ্যাক্ট করবেন। এবার দেখা যাচ্ছে কেউ এক একটা ব্যাপারে রিঅ্যাক্ট করছেন, আর একটা ব্যাপারে রিঅ্যাক্ট করছেন না। সেখান থেকে বুঝে নিতে হচ্ছে যে যে ব্যাপারে রিঅ্যাক্ট করছেন না, সেখানে রিঅ্যাক্ট করলে হয়তো তার অসুবিধা হতো, সেই জন্য করছেন না। কিন্তু যদি যে নতুন দলটা আসবে বলে আমি আশা করছি, যারা অনেকেই চেষ্টা করছেন সংঘবদ্ধ হওয়ার এবং হয়তো হয়েও যাবেন, তারা কিন্তু আগামী বেশ কয়েক বছরের মধ্যে ওই ইন্টেলেকচুয়ালদের মতো হয়ে যাবেন না। এবং পশ্চিমবঙ্গে ইন্টেলেকচুয়ালের স্রোত আছে। এত বড় ঘটনা ঘটে গেল শিক্ষা দুর্নীতি, এত বড় ঘটনা ঘটে গেল খাদ্য দুর্নীতি, কারোর কোনো টু শব্দটি নেই, কোনো প্রোটেস্ট নেই, কোনো মিছিল নেই, এমনকি কোনো নাটক টাটকও লেখা হয়নি। জয় গোস্বামী তো দিব্যি ভালো ভালো কবিতা লিখছেন, আমি তো পড়ি জয় গোস্বামীর, আমি একজন ভক্ত। কোথায়? তিনি বলেছিলেন না বুদ্ধদেবের আমলে যে অবিচার যত দূরে, এখানে স্লোগান তত জোরে, বা এরকম একটা কিছু আওয়াজ তত জোরে। মানে ধরুন অবিচার হচ্ছে কিউবাতে, এখানে সিপিএম আওয়াজ তুলছে জোরে, তা আপনি তার বিরোধী, সেই জন্য এই কথা লিখেছিলেন। তা আপনার দুয়ারে যখন আওয়াজ হচ্ছে, দুয়ারে দুর্নীতি, তখন আপনি চুপ কেন? এটা অনুসন্ধান করতে গিয়ে, যদি কেউ অনুসন্ধান করেন, আমি যেমন করেছি, করতে গিয়ে দেখেছি যে এই ধরনের লোকেরা এই তৃণমূল সরকার থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছেন এবং পেয়েছেন। এত বড় কেলেঙ্কারি উদ্ঘাটিত হলো আমার হাত দিয়ে, তারপরে এত বড় কেলেঙ্কারি উদ্ঘাটিত হলো এতে আপনার খাদ্যে, তেমন কোনো আন্দোলন হয়েছে? কিছু জমায়েত হয়েছে, এমন কোনো আন্দোলন রাস্তায় নেমে কেউ করেননি। বেশ, অনেক ধন্যবাদ। সময় একদম শেষ, আমি আপনার সময় নেব না। আমরা কথা বলছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে নির্বাচনের পর আরো অনেকগুলো বিষয় নিয়ে, আরো অনেক বিষয় যে প্রশ্নগুলো থেকে গেল, যেগুলো নির্বাচনের পর নতুন করে আলোচনা হতে পারে, সেগুলো নিয়ে আবার কথা হবে। তবে আপাতত আজকের জন্য ধন্যবাদ, নমস্কার।